শুরু করছে আজ নতুন পর্ব প্রেতলোকে সবাইকে আরও একবার স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমায় যে ঘটনা লিখে পাঠিয়েছে সে কাঠির ছেলে, তো সে যেরমভাবে লিখে পাঠিয়েছে আমি সেরমভাবে পড়ে শোনাচ্ছি। নমস্কার, আমার নাম সঞ্জু, আমার বাড়ি কাঁথিতে। কাঁথি থেকে একটু ভেতরের দিকে একটা ছোট্ট গ্রাম, সেখানে আমার বাড়ি। যে ঘটনা আমি লিখে পাঠালাম সেটা আজ থেকে বেশ কয়েক বছর আগের ঘটনা। সেই সময় আমি ফার্স্ট ইয়ারে পড়তাম আর কি। তো বিষয়টা এরকম ছিল, আমার যখন ক্লাস আমি 12-এ পড়ি আর কি, সেই সময় মানে 11-এর লাস্টের দিকে আমার বাবা মা দুজনেই মারা যায়। ঠিক আছে, তাদের কার অ্যাক্সিডেন্টে তারা মারা গেছিলো। এবং তারপর থেকে আমি আমার ঠাকুমার কাছেই মানুষ। আমার ঠাকুরদা যিনি ছিলেন তিনি একজন ওয়েস্ট বেঙ্গল পুলিশের হাবিলদার ছিল। তো সেই জন্য ঠাকুমা পেনশন পায়। ঠাকুরদা মারা যাওয়ার পরে ঠাকুমা পেনশন পায়। তো সেই পেনশনের টাকা আমার আর ঠাকুমা কোনোভাবে চলে যেত আর কি। এবার দাদু, আমার বাবা মা মারা যাওয়ার পর থেকে আমি আমার ঠাকুমার কাছেই মানুষ। তো আমি যেহেতু সেরকম খুব একটা পেনশন পেত না ঠাকুমা, আর আমার নিজেরও হাত খরচা কিছু রয়েছিল কলেজে পড়ি সেই সময়, এবং সবসময় ঠাকুমার কাছে চাইতো আমার ভালো লাগতো না। তো সেই জন্য আমি আর আমার এক বন্ধু, ছোটোবেলার বন্ধু, আমরা দুজন মিলে ক্যাটারিং করতাম। মানে আমাদের গ্রামের তো আমরা করতামই, কিন্তু আশেপাশের যেখান থেকে আমাদের ডাকতো আমরা ক্যাটারিং করতে চলে যেতাম। পার ডে হিসেবে ওরকম অনেক টাকা হয় আর কি। এবার একদিনকে ওরকম আমাদের ডাকা হয়েছে এক জায়গায়, আমরা গেছি ক্যাটারিংয়ে। ফেরার সময় একটা রাস্তা দিয়ে আমরা ফিরছিলাম। আমরা তখন, ওটাই ছিল বেশ 2-3টে গ্রাম পরে, আমরা যখন ফিরছি তখন প্রায় 12:30টার মতো বেজে গেছে, 12টা 20-15 এরকম বাজে। তো আমরা যে রাস্তা দিয়ে ফিরছি আর কি, সেই সময় দেখছি একটা সরু রাস্তাটা, তো দেখছি দূর থেকে বেশ কয়েকজন এগিয়ে আসছে আমাদের দিকে, এবং সামনে 3জনের হাতে 3টে মশাল, এবং সে মশালের আলোতেই দেখা যাচ্ছে যে পেছনের দিকে যারা রয়েছে তারা বেশ অনেকজনই রয়েছে সংখ্যায়। তো যেহেতু তারা এগিয়ে আসছে এবং তারা সংখ্যায় অনেকেই রয়েছে, তো আমরা দুজন দাঁড়িয়ে পড়ি। আমার বন্ধু সুমন, ও সাইকেল চালাচ্ছে, আমি পেছনে, এবং রাস্তাটা শুরু হওয়ার কারণে ওদেরকে আমরা পাশ কাটিয়ে যেতে পারবো না, তো আমাদেরকে সেজন্য সাইডে দাঁড়াতে হয়। এবার তারা এগিয়ে আসছে, যখন আমাদের সামনে এলো আমরা দেখতে পেলাম সেটা একদল হিজড়ে, এবং তাদের 4জন একটা খাট ধরে রেখেছে, এবং তার মধ্যে একটা ডেড বডি, মানে কারুর মৃত্যু হয়েছে, তাকে তারা নিয়ে যাচ্ছে পোড়ানোর জন্য শ্মশানে বা কোথাও। এবার বিষয়টা হচ্ছে এরকম, যদি কোনো হিজড়ে মারা যায়, এই জিনিসটা আমি পরে জানতে পেরেছিলাম আমার ঠাকুমার থেকে, যদি কোনো হিজড়ে মারা যায় আমাদের সাধারণ মানুষের দেখা সেটা ভালো, কিন্তু যে হিজড়েটা মারা গেছে তার পক্ষে কিন্তু বাজে। কেননা যদি তাকে কেউ দেখে নেয় তাহলে সে পরের জন্য আবার হিজড়ে হয়েই জন্মাবে, এই জন্য বাজে। সেই জন্য ওরা যখনই মারা যায় একদম গভীর রাতে কিন্তু তারা যায়। যেহেতু আমরা সেই সময় তাকে দেখে নিয়েছিলাম, তো তারা প্রত্যেক কটা হিজড়ে যারা ছিল আর কি, তারা আমাদেরকে খুব বাজেভাবে দেখছিল। তো সেই সময় আমার সুমন বন্ধু বলে ওঠে যে, ধর এদের হিজড়েদের জন্য আবার দাঁড়াতে গেলি কেন, বেরিয়ে যেতে পারতাম, বেকার তুই দাঁড়াতে বললি। আমি সেই সময় বলি যে হ্যাঁ সেটাই, এদের জন্য আবার দাঁড়ানোর কি আছে, চল পাশ কাটিয়ে চলে যাই। এই কথাটা বলার পরে তারা কিন্তু খুবই, মানে যেহেতু আমরা খিল্লি করেছি ওদেরকে নিয়ে, তারা খুবই রেগে যায়। কিন্তু যেহেতু তাদের হাতে একটা, তাদের কোনো বন্ধু বা যাই হোক যে কারুরই একটা বডি রয়েছে, সেই জন্য তারা কিছু আমাদের বলেনি। কিন্তু আমরা বুঝতে পারছিলাম তারা কিন্তু প্রচণ্ড পরিমাণে রেগে গেছে, এবং তারা যে আসছিল না, তাদের, আমরা যেমন বাঙালিরা বলো হরি হরি বল বলতে বলতে যাই, ওদের মধ্যে কিন্তু অন্য একটা কথা, মানে ওরা কিছু একটা বলছে, চান্ট করছে, কিন্তু সেটা অন্য একটা কথা, মানে মনে হচ্ছে অন্য কোনো ভাষায় তারা কিছু বলছে এবং হু 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 করে এরকম আওয়াজ করছে। তো যাই হোক, আমরা তারপরে এগিয়ে যাই পাশ কাটিয়ে, এবং যখন ওরা আমাদের পুরো পাশ কাটিয়ে বেরিয়ে যায় এবং আমার বন্ধু সুমন সাইকেলে প্যাডেলে চাপ মারতে যাবে, তখন ও আবার বলছে যে এদেরও আবার এরকম করে নিয়ে যাওয়ার দরকার লাগে, এরাও আবার এরকম করে নিয়ম মেনে কাজ করে মৃত্যুর পরেও। এই কথাটা শুনে ওই হিজড়েদের যে দল, তাদের মধ্যে যে লাস্টে একদম ছিল, সে আমাদের দিকে ঘুরে তাকিয়ে বলে যে আজকে যেটা করলি এখন
তার জন্য তোরা ফল ভোগ করবি। এই বলে কিন্তু তারা চলে যায়। তো আমরা এই কথাটাতে শুনেও আমরা হেসে দিই, আবার কি আবার ফল ভোগ করবো, যাও যাও এরকম করে বলি, এবং তারপর আমরা বাড়ি চলে আসি। বাড়ি ফিরতে ফিরতে আমাদের প্রায় 1:45 বেজে যায়। আমরা বাড়িতে আসি। আমার বাড়ি থেকে ওর বাড়ি 2টো বাড়ি পরেই ও থাকে। তো যাই হোক, ও ওর বাড়ি চলে যায়, আমি আমার বাড়ি চলে আসি। ঠাকুমা ততক্ষণে ঘুমিয়ে পড়েছে। আমি আমার ঘরে ঢুকে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ি। আমি স্বপ্ন দেখছি যে যে ঘটনাটা আমাদের সাথে রাতেরবেলা ফেরার সময় হলো আর কি, পুরো সেম টু সেম ঘটনাটা আমি স্বপ্নে দেখলাম। কিন্তু লাস্টে যে যখন আমাদেরকে ওই লাস্টে ওই হিজড়েটা বললো যে এর ফল তোরা ভোগ করবি, তারপরে আমরা হাসার পরে যখন আমরা এই চলে এসেছিলাম, কিন্তু বাস্তবে ওখানেই শেষ হয়ে গেছিল। কিন্তু স্বপ্নে আমরা দেখছি যে ওর পরে কিছুক্ষণ পরে 2-3 মিনিট পরে কিন্তু যতগুলো হিজড়ে ওখানে ছিল, আমাদের পাশ কাটিয়ে আমরা গেছিলাম আর কি, প্রত্যেক কটা হিজড়ে আমাদের পেছনে দৌড়ে দৌড়ে আসছে, এবং প্রত্যেকের হাতে মশাল, এবং তারা ওই হু 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 করে আওয়াজ করতে করতে আসছে, আমাদের দিকে তেড়ে আসছে। আমরা তখন তাড়াতাড়ি করে সাইকেল চালাতে চালাতে আমরা এগিয়ে যাচ্ছিলাম, এবং তারপরে যেই আমার বন্ধু সুমন সাইকেলের প্যাডেলে জোরে চাপ মারে, ঠিক তখনই তার চেনটা কেটে যায় এবং সাইকেল আর প্যাডেল হয় না। আর ততক্ষণে সব হিজড়েগুলো আমাদের কাছে চলে আসে এবং আমাকে আমার পেছনের জামার কলার ধরে টেনে টান মারে, এবং আমি সাইকেল থেকে ছিটকে নিচে পড়ে যাই। তারপর তারা সবাই মিলে আমাকে আর আমার বন্ধু সুমনকে ভীষণই মারে। এই স্বপ্নটা দেখার পরে আমি ধর্ম করে উঠে বসি এবং বুঝতে পারলাম যে আমি স্বপ্ন দেখেছি, কোনো রিয়েলিটি কিছু না। এরপরে আমি আবার শুয়ে পড়লাম। শোয়ার পরে আমি দেখছিলাম, এবার আমি আমার ঘরে বর্ণনাটা একটু দিয়ে দিই। আমাদের যে বাড়ির যে রাস্তার সামনে যে গেটটা, সেই গেটটা খুললেই একটা ছোট্ট মতো উঠোন রয়েছে। সেই উঠোনের মধ্যে একটা বিশাল বড় আম গাছ। এবার আম গাছের একদম পাশেই রয়েছে আমাদের ঘর, একতলাই ঘর, টালির ঘর, এবং টালির ঘরেই 3টে রুম ছিল। একটা রুম তো বাবা মা থাকতো, যারা এখন আর নেই। একটা রুমে আমার ঠাকুমা থাকে, একটা রুমে আমি থাকি। এবার আমার যে রুমটা, সেই রুমে আমার বিছানাটা ঘরের জানলার সাথে একদম লাগোয়া, জানলার সাথে লাগোয়া বলতে যেদিকে আমি পা দিই ঠিক সেখানেই জানলাটা। আর জানলার যে গরাদগুলো, সেগুলো হচ্ছে যেরকম জেলে হয়, আগেকার দিনে জানলা যেরকম হয় বা জেলের যেরকম গরাদ হয়, ঠিক সেরকম। এবার ওই জানলাটা হচ্ছে যেখানে আমি পা দিই সেখানে। এবার জানলা দিয়ে কিন্তু ওই আম গাছটা দেখা যায়, একদম স্পষ্ট দেখা যায়, এবং আশেপাশের যে পরিবেশ সেটাও কিন্তু দেখা যায়। তো শুয়ে রয়েছে আমি, তখন শুয়ে পড়লাম আবার ওই স্বপ্ন দেখার পরে, কিন্তু আমার চট করে আর ঘুম আসছে না। আমি শুয়ে রয়েছি, ভাবছি যে যেটা আমাদের সাথে হলো, বাস্তবে হলো, সেটাই আমি আবার স্বপ্ন দেখছি, এটা কীরকম। তো যাই হোক, তারপর আমি শুয়ে রয়েছি। আমার কেমন জানি না মনে হলো যে আমার পায়ে গোড়ালিতে কিছু একটা স্পর্শ আমি পেলাম। আমি বুঝতে পারলাম না কিসের। আমি পাড়া একটু নাড়া দিতেই সেটা চলে গেল, সেটার স্পর্শটা চলে গেল। কিছুক্ষণ পরেই, কয়েক সেকেন্ডের মধ্যেই আবার আমার মনে হলো যে মেয়েরা পায়ের যেখানে আলতা পড়ে এবং যেরকমভাবে আলতা পড়ে, তুলিটাকে যেরকমভাবে ঘষে, যেখানে যেমন করে ঘষে আর কি, ঠিক সেরকমভাবেই আমার পায়ের সেই জায়গায় কয়েকটা আঙুল দিয়ে কেউ যেন হাত বোলালো। আর হাতের যে স্পর্শটা ছিল সেটা একদম ঠান্ডা শীতল, বরফ শীতল, এরকম ঠান্ডা একটা স্পর্শ। আমি সঙ্গে সঙ্গে উঠে বসলাম, দেখলাম সেখানে কেউ নেই। আমি তাড়াতাড়ি করে জানলার যে পর্দা সেটা খোলা ছিল, সেটা আমি টাঙিয়ে দিলাম, এবং আমি আবার শুয়ে পড়লাম। এই যে হলো এই জিনিসটা, এর থেকে প্রায় 4 থেকে 5 মিনিট পরে আবার সেম জিনিসটা আমার সাথে হয়, এবং আমি আবার যখন সেখানে তাকাই সেখানে কেউ ছিল না। তারপর আবার যখন আমি শুয়ে পড়ি, সঙ্গে সঙ্গে আমার পায়ের পাতায় যেন মনে হলো কেউ থাবলা মেরে ধরলো, এক খাবলা মেরে আমার পায়ের পাতাটা ধরলো, এবং তার সেই যে স্পর্শটা, সেটা একটা অন্যরকম স্পর্শ ছিল। শীতকালে যখন আমাদের অনেকের পা ফেটে যায়, যেরকম রুক্ষ শুষ্ক হয়ে যায়, একটা খড়খড়ে ভাব হয়ে যায়, ঠিক সেরকম যেন একটা হাতের স্পর্শ আমি আমার পায়ে পেয়েছিলাম। সে যখন ধরেছিল, এতটাই তার রুক্ষ শুষ্ক হাত ছিল, এতটাই খড়খড়ে ছিল হাতটা, আমার আঘাত লাগছিল আর কি।
এবং সে পাটাকে ওরকম করে ধরে এক টান মারে জানলার দিকে। আমি সঙ্গে সঙ্গে উঠে বসি এবং দেখলাম যে জানলার যে পর্দা সেটা যেন কেমন নড়ে উঠলো। আমি বুঝতে পারি যে জানলা দিয়ে তার মানে কেউ হাত ঢুকিয়ে এরকম করছে। তা আমার প্রথমে তখন যে জিনিসটা মাথায় আসে সেটা হচ্ছে চোর। আর ওই চোর হয়তো নিশ্চয়ই এরকম করছে ভয় দেখানোর জন্য বা কিছু নেওয়ার চেষ্টা করছে, দেখছে আমি ঘুমাচ্ছি কিনা। আমি সঙ্গে সঙ্গে বেরিয়ে যাই। আমার বাইরে বেরোতে খুব জোর হলে 1 মিনিট লেগেছে। গিয়ে দেখছি সেখানে কেউ কোথাও নেই। একটা মানুষের পক্ষে 1 মিনিটের মধ্যে কোথাও দূরে পালানোর অত স্পিড কারোর তো হতে পারে না। আর গ্রামগঞ্জে এত সেরকম লুকোবার জায়গা নেই, খালি খালি এলাকা, কোথাও কিন্তু কেউ ছিল না। তাহলে গেল কোথায় এই 1 মিনিটের মধ্যে? এবার আমি যখন আশেপাশে দেখে যখন আমি আবার ঘরের দিকে রওনা দিচ্ছি, মানে ঘরের দিকে আসছি আর কি, ঠিক সেই সময় আমি দেখলাম আমাদের যে আম গাছটা রয়েছে সেই আম গাছের সামনে একটা অবয়ব দাঁড়িয়ে রয়েছে, কালো রঙের অবয়ব। কিন্তু সেটা ছেলে না মেয়ে বুঝতে পেরেছি আমি এইটা দেখে, যে তার মাথার চুলগুলো কিন্তু দুদিকে উড়ছে। ব্যাস, এই চুল ওরা দেখে আমি বুঝতে পারলাম সে এটা একটা কোনো মহিলার অবয়ব দাঁড়িয়ে রয়েছে। দাঁড়িয়ে রয়েছে, হয়তো সে পালাতে পারেনি, চোরটা পালাতে পারেনি বলে সেখানে দাঁড়িয়ে রয়েছে আমাকে ভয় দেখানোর জন্য। এবার আমি চিল্লিয়ে উঠি, এই কে তুই? চুরি করতে এসেছিলি, পালাতে পারিসনি বলে এরকম ওখানে দাঁড়িয়ে আছিস, ভয় দেখাচ্ছিস আমাকে? এরকম করে আমি চিল্লিয়ে উঠি। প্রথমবারে কিন্তু সারা শব্দ কিচ্ছু দেয় না। সেকেন্ডবারে আবার যখন আমি চিল্লাই, কে রে, কথা কানে যাচ্ছে না, এদিকে আয়, কে তুই, মেয়ে হয়ে চুরি করছিস, এরকম করে বলি, ঠিক সেই সময় কিন্তু সে আমার দিকে অগ্রসর হওয়া শুরু করে। এবার আমি দাঁড়িয়ে আছি আমার ঘরের সামনে, আর সে এগিয়ে আসছে আমার দিকে, এক পা করে এগিয়ে আসছে। আমার থেকে 3 পা দূরে সে এসে দাঁড়িয়ে পড়ে। আমি তখন দেখছি, যেটা আমি দেখেছি সেই সময়, সেটা দেখার জন্য আমি রেডি ছিলাম না, আমি একদমই তৈরি ছিলাম না। আমি দেখছি সে শাড়ি পরে রয়েছে, কিন্তু শাড়ি কোমর থেকে যে কাঁধে উঠেছে যে আঁচলটা আর কি, সেটা কিন্তু একদম সরু হয়ে, মানে তার পেট দেখা যাচ্ছে। তার সাদা রঙের একটা শাড়ি, লাল পাড়ের শাড়ি সাদা রঙের, এবং তার ব্লাউজটাও ছিল কিন্তু লাল রঙের। তার পেট দেখা যাচ্ছে যথারীতি, এবং তার হাত পা এবং পেট এবং মুখ, পুরো জিনিসটা কিন্তু কোনো মেয়েদের মতো না, একদম হুবহু একটা ছেলেদের মতন। এবং তার হাত পায়ের আকার আকৃতি, চামড়ার টোন আর কি, সমস্ত কিছু ছেলেদের মতো। কিন্তু সে কিন্তু একটা ছেলে নয়, সে কিন্তু একটা মেয়েও নয়, সে একটা হিজড়ে ছিল, একটা হিজড়ের অশরীরী আত্মা আমার সামনে সেই সময় দাঁড়িয়ে রয়েছে। এবং তার পায়ের যে পাতা দুটোই কিন্তু ছিল উল্টো দিকে ঘোরানো। আর তার যে মুখ, তার একদিকের গালে, ডান দিকের যে গাল, সে গালে লম্বা একটা ক্ষতের দাগ, সেখান দিয়ে রক্ত ছুঁয়ে ছুঁয়ে পড়ছে। তার চোখে কোনো মণি নেই, সাদা রঙের যে অংশটা সেটাও নেই, পুরো কালো চোখ, যেন মনে হচ্ছে পুরোটাই তার মণি। এবং কপালে একটা বিশাল বড় টিপ পড়েছিল, এবং ঠোঁটে লিপস্টিক, এবং তার চোখের নিচে কালি, একটা ভয়ঙ্কর বিভৎস লাগছিল। একবার আপনারা নিজেরা ইমাজিন করে দেখুন যে কতটা একটা ভয়ঙ্কর একটা মুখ, যেটা কিনা ছেলেদের মতো দেখতে, তার চোখে নিচে কালি, চোখে কোনো মণি নেই, কালো চোখ, মাথায় একটা বিশাল বড় গোল লাল টিপ, এবং তার গালের একদিকে লম্বা চেরা যেখান দিয়ে রক্ত পড়ছে, এবং ঠোঁটে লিপস্টিক পরা, এবং তার ভেতরের যে দাঁত সেগুলো কিন্তু নোংরা। সেরকম করে হাসছে আমার দিকে তাকিয়ে, এবং তার চুলগুলো দুই দিকে উঠছে। আমার দিকে তাকিয়ে বলছে যে, আমি যখন তাকে জিজ্ঞেস করি, কে কে আপনি, তখন সে কিচ্ছু করে না, জাস্ট তার মাথাটাকে একদিকে হেলিয়ে হো হো করে হাসতে শুরু করে, এবং ক্রমাগত তালি মারতে শুরু করে। মানে যেরকম হিজড়েরা তালি মারে ঠিক সেরকমভাবে সে তালি মারছে, আর পাগলের মতো অট্টহাসি হাসছে, তার মাথাটা কিন্তু একদিকে হেলানো। আমি ওই হাসির শব্দে এবং তার ওই রূপ দেখে, ওখানেই আমার প্যান্ট লিটারেলি ভিজে গেছিলো, আমি টয়লেট করে ফেলেছিলাম ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়েই, এবং আমি ওখানেই সেন্সলেস হয়ে পড়ে যাই। তারপরে যখন আমার জ্ঞান ফেরে, আমি দেখছি যে আমি কোথাও একটা শুয়ে রয়েছি, যার
মানে আমি জাস্ট মাথাটা তুলতে পেরেছি, আর কিচ্ছু আমার উঠছে না, আমার হাত পা আমার বডি কিচ্ছু উঠছে না। আমি জাস্ট মাথাটাকে তুলে এদিক ওদিক দেখলাম, আর দেখলাম আমি যেখানে শুয়ে রয়েছি তার আশেপাশে কোনো বাউন্ডারি নেই, মানে কোনো সীমানা কিন্তু আমি দেখতে পাচ্ছি না। এবং যখন আমি অনেক কষ্ট করে, চারিদিকে কুয়াশা ছিল আর কি, এবং অনেক কষ্ট করে যখন আমি নিজের শরীরটাকে তোলার পর আমি দেখছি চারিদিক থেকে কালো কালো অবয়ব সব আমার দিকে দ্রুত এগিয়ে আসছে। এবং ঠিক সেরকমই অবয়ব যেরকম আমি আমার বাড়ির সামনে গাছের সামনে দেখেছিলাম। আমি বুঝতে পারছিলাম না যে আমি ছিলাম আমার বাড়ির সামনে, তাহলে আমি এখানে এলাম, কিন্তু এটা কোথায়, আমি কোথায় এলাম, আর কেই বা আমাকে এরকম নিয়ে এলো, আমি কিচ্ছু সেখানে বুঝতে পারছিলাম না। আমার শুধুমাত্র অনেক কষ্ট করার পরে আমার বডিটা উঠেছিল, এবং আমি আমার কোমর থেকে বাকি যে পোর্শনটা সেটাকে আমি আর তুলতে পারছিলাম না। আর একদিকে সে অবয়বগুলো ঝাঁকে ঝাঁকে এগিয়ে আসছে আমার দিকে। আমি রীতিমতো কান্নায় ভেঙে পড়েছিলাম সেই সময়। আমি আমি ভগবানকে খুব মানি, আমি আমার ভোলে বাবাকে খুব মানি। আমি ক্রমাগত এক নিমেষে, মানে এক টানে ওং নমঃ শিবায় জপ করতে লাগছিলাম। তারপর যখন বেশ কিছুক্ষণ পরে দেখলাম সমস্ত যে কালো কালো অবয়বগুলো দেখছিলাম সমস্ত কিন্তু একটা হিজড়ের দল, প্রত্যেক কটা একটা হিজড়ে আমার সামনে এসে একদম পুরো গোল হয়ে দাঁড়িয়ে রয়েছে। এবং তাদের মধ্যে থেকেই একজন এগিয়ে এলো, যাকে আমি কিছুক্ষণ আগেই আমার বাড়ির সামনে আম গাছটার নিচে দেখেছিলাম। সে আমার সামনে এগিয়ে এসে দাঁড়ায়, এবং প্রত্যেকে দাঁড়িয়ে রয়েছে আমার দিকে ঝুঁকে, এবং সবাই মুখে হো 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 এরকম করে আওয়াজ করছে আর তালি মারছে। মানে একটা বীভৎস আওয়াজ সেখানে সৃষ্টি হচ্ছিল, যেটা আমি একেবারেই নিতে পারছিলাম না। আমি কন্টিনিউয়াসলি ওং নমঃ শিবায় বলে যাচ্ছিলাম। আর সেই সময় আমি কাঁদতে কাঁদতেই বলি যে কে আপনারা, কি চাইছেন, আমি কি করেছি এমন যে আমাকে এরকম করে নিয়ে এসছে, আর কোথায় এসছি আমি। ঠিক সেই সময় সেই যে হিজড়ে যে সবার আগে এসে দাঁড়িয়ে রয়েছে সে বলছে, ভালোই তো কাজ থেকে বাড়ি ফিরছিলি, কি দরকার ছিল আমাদেরকে খোঁটা দেওয়ার, আমাদেরকে অপমান করার। আমি কিছু বুঝতে পারছিলাম না সেই সময়। তখন ও আমার মনের কথাটা কি করে বুঝতে পেরেছিল আমি জানি না। সে বলছে যে বুঝতে পারছিস না কিছু, তুই তো বন্ধুর সাথে ফিরছিলি, সাইকেল নিয়ে দাঁড়িয়ে পড়লি, ভেবেছিলি হয়তো কোনো মানুষ, সাধারণ কোনো মানুষ যাচ্ছে, তাই না? যখন দেখলি আমরা যাচ্ছি তখন আমাদেরকে অপমান করলি। ওই যে দেহটা, বডিটা দেখতে পেয়েছিলি মৃতদেহ, সেটা আমারই ছিল, আমাকেই তোর অপমান করেছিলি। এরপরে আমি বুঝতে পারলাম যে কি হচ্ছে। ওই যে শেষের যে হিজড়াটা বলেছিল যে এর ফল তোরা ভোগ করবি, এটাই হচ্ছে আমাদের সাথে। আমি সেই সময় ঠিক করে নিয়েছিলাম, আমি মেনেই নিয়েছিলাম যে ওই যে মুহূর্ত আমি ছিলাম ওইখানে, ওটাই আমার জীবনের শেষ মুহূর্ত, মানে এরপরে আমি আর বাঁচবো না, এটাই ভেবে রেখেইছিলাম। তখন সেই হিজড়েরা আবার বলছে, তোরা কেউই আজকে আর বাঁচবি না, তোরা দুজনে কেউই আর আজকে বাঁচবি না। তো তখন আমি বুঝতে পারি যে এটা শুধু আমার সাথে নয়, আমার বন্ধু সুমনের সাথেও সেম হচ্ছে। কিন্তু ওকে তো আমি কোথাও দেখতে পাচ্ছি না, ও কোথায়, ওকে কোথায় রেখেছে? আমি এদিক ওদিক তাকানোর চেষ্টা করছি, কিন্তু কাউকে কিচ্ছু দেখতে পাচ্ছিলাম না, কারণ আমাকে একদম সবাই ঘিরে রয়েছে, সব করে হিজড়ে মিলে, এবং প্রত্যেকের একই রকমের রূপ। হ্যাঁ, কারোর শাড়ি মানে বিভিন্ন রকমের স্টাইলের শাড়ি পরে রয়েছে, এবং তাদের প্রত্যেকের চেহারার যে গঠন সব সেম, কারোর চোখে কিন্তু মণি নেই, এবং প্রত্যেকের কপালে একটা বড় লাল রঙের টিপ, এবং ঠোঁটে লিপস্টিক, এবং সাদা ফ্যাকাশে সারা শরীর। প্রত্যেকে আমার দিকে তাকে এরকম হো 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 করছে। আমি ওদেরকে ক্রমাগত বলছি যে আমাকে ছেড়ে দাও, আমার ভুল হয়ে গেছে, আমাকে ছেড়ে দাও। ওরা কোনো কথা শুনছে না। কিছুক্ষণ পরে ওরা দেখলাম, আমি কিন্তু তখনও কন্টিনিউয়াসলি ওং নমঃ শিবায় বলে যাচ্ছিলাম, আমি দেখলাম ওরা চারজন মিলে আমাকে টেনে তোলে, দুই হাত দুই পা দুজন, চারজন মিলে ধরে, এবং তারপরে আমাকে কোথাও একটা নিয়ে যাচ্ছিল। এবং সেই সময় আমি কিন্তু ওখানেই সেন্সলেস হয়ে যাই। আমার যখন সেন্স ফেরে আমি দেখছি আমি আমার নিজের বিছানায় শুয়ে রয়েছি, এবং সকাল হয়ে গেছে।
আমার হাত, পা, বডি, মাথা কিচ্ছু আমি মুভ করতে পারছিলাম না, কিচ্ছু না। যেন মনে হচ্ছে আমি কোমায় চলে গেছি। কোমায় চলে গেলে যেরকম হয় ঠিক সেরকমভাবে আমার শরীরটা হয়ে গেছিলো। আমি মাথা স্ট্রেট, মানে যেরকমভাবে আমি ঘুম থেকে চোখটা খুলেছি আর কি, ঠিক সেরকমভাবেই আমি ঠাকুমাকে ডাকি জোরে জোরে চিল্লিয়ে। ঠাকুমা এগিয়ে আসে। ঠাকুমাকে আমি বলি যে আমি নড়তে পারছি না, আমাকে টেনে তোলো। ঠাকুমা আমাকে টেনে তোলে। টেনে তোলার পরে যখন ঠাকুমা আমাকে বলছে তোর পিঠে কি হয়েছে, আমি কি হয়েছে, আমি আমার নিজের পিঠে হাত দিলাম। তখন দেখলাম, মানে একটা জ্বালা অনুভব করলাম। এবং আমার ঠাকুমা বলছে দেখ তোর বিছানাটা একবার দেখ। আমি মাথাটাকে কোনোভাবে ঘুরিয়ে আমার বিছানা দেখি, যেখানে আমি শুয়ে রয়েছি পুরো বিছানাটা রক্তে লাল হয়ে গেছে। এবং আমার ঠাকুমা একটা আয়না দেয় এবং আমি সেই আয়নায় দেখি যে আমার পিঠে প্রচণ্ড পরিমাণে আঁচড়ের দাগ, মানে কেউ যেন খসটাতে খসটাতে এক জায়গা থেকে এক জায়গায় নিয়ে গেলে, খালি গায়ে নিয়ে গেলে যেরকম দাগ হয়ে যাবে ঠিক সেরকম আমার পিঠে দাগ ওরকম। এবং আমার সারা শরীর কেমন যেন একটা ব্যথায় ফুলে গেছে। আমি আমার হাত পা কিচ্ছু নাড়াতে পারছিলাম না। আমি কান্নায় ভেঙে পড়ি। ঠাকুমা বলছে কি হয়েছে, কাঁদছিস কেন, কাল কোথায় গেছিলি? আমি সমস্ত কিছু বলি যে আমি এরকম এরকম জায়গায় গেছিলাম, এরকম এরকম সমস্ত কিছু হয়েছে। এই হওয়ার পরেই, এই ঘটনা ঠাকুমা আমাকে বলার পরেই, ঠাকুমাকে বলে যখন আমি বলি আর কি, ঠিক তখনই কিন্তু ঠাকুমা আমাকে বলেছিল এই কথাটা যে যদি আমরা কোনো হিজড়ের মৃত্যু দেখি, মানে নিয়ে যাচ্ছে সেই সময় আমরা দেখি আর কি, সেটা আমাদের সাধারণ মানুষের পক্ষে ভালো, কিন্তু সেটাই কিন্তু হিজড়েদের পক্ষে, যে মারা গেছে তাদের পক্ষে কিন্তু বাজে। এই জিনিসটা আমি তখনই আমার ঠাকুমা আমাকে বলেছিল। তো তারপরে অনেক ওষুধ খাই, অনেক মলম লাগিয়েছি, কিন্তু কিছু হয়নি। তো দুদিন পরে, আমি দুদিন একদম পুরো বিছানায় শুয়েছিলাম, কিন্তু আমি চিত হয়ে শুতে পারতাম না, আমাকে একদিক হয়ে শুতে হতো, যে কোনো একদিকে হয়ে শুতে হতো। দুদিন পরে আমাকে আমার বন্ধু ফোন করে বলে যে আমি কেমন আছি জিজ্ঞেস করে। আমি তাকে সমস্ত ঘটনা বলি। আমি বলি যে আমি এরকম এরকম স্বপ্ন দেখেছি ভাই, এত ভয়ঙ্কর স্বপ্ন। সেটা শুনে ও রীতিমতো চমকে ওঠে এবং সে বলে ও সেম স্বপ্ন দেখেছিল, ওর নাকি আজকে জ্ঞান ফিরে। মানে যেদিনকে রাতে আমি স্বপ্ন দেখেছি তার পরের দিনকে আমার জ্ঞান ফিরেছে, কিন্তু ওর দুদিন ধরে ওর জ্ঞান ছিল না, ও সেন্সলেস ছিল দুদিন ধরে। ও যেদিন দুদিন পরে আমাকে কল করেছে সেদিনকেও বলছে যে ওর নাকি সেদিনকে জ্ঞান ফিরেছে। তো তারপরে আমি ঠাকুমাকে বলি যে ঠাকুমা এসব ডাক্তার বুদ্ধিতে কমবে না, তুমি কোনো মন্দিরে নিয়ে চলো আমাকে, নালে কোনো তান্ত্রিকের সাথে যোগাযোগ করো। তো ঠাকুমা আমাকে সেই কথা মতো একটা মন্দিরে নিয়ে যায় এবং সেটা ছিল একটা কালী মন্দির। তো সেই কালী মন্দিরে যাওয়ার পরে সেই তান্ত্রিক বা পুরোহিত যিনি ছিলেন তাকে সমস্ত ঘটনা বলার পরে সে আমার নামে পুজো দেয়, আমার একটা ধাগা, কালো রঙের ধাগা পরিয়ে দেয় এবং বলে তুই যে সেদিনকে ওম নমঃ শিবায় চান্ট করছিলি সেই জন্যই তুই প্রাণে বেঁচেছিস, না হলে কিন্তু তোর প্রাণে বাঁচার কথা ছিল না, তুই সেদিনকে হয়তো মারা যেতি। তো ওই কালো রঙের ধাগাটা পরানোর পরে আমি আমার যে শরীরের ব্যথা বেদনা বা শরীরের পিঠের যে কাটা ছড়ে যাওয়ার দাগগুলো কিন্তু ধীরে 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 সুস্থ হতে শুরু করে। তারপরে আমি আমার বন্ধুকেও বলি সেখানে একবার যেতে, সেও যায়, সেও ঠিক সেরকমভাবেই বলে এবং তারকেও দেয় একটা তাবিজ, সেটাও সে নিয়ে আসার পরে তার সাথেও যা যা সেম হয়েছিল, আমার সাথে যা হয়েছিল সেম ওর সাথেও হয়েছিল, ও কিন্তু ধীরে ধীরে সুস্থ হয়। তারপর থেকে আমরা রাতে অনেক ক্যাটারিং করেছি, কিন্তু আমরা কোনো দিন কোথাও দাঁড়াইনি ফেরার সময়। এটাই ছিল ঘটনা। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটা। এবং আপনাদের জীবনে যদি ঘটনা ঘটে যায় এরকম কোনো, তাহলে মেল করবেন pretlook00@gmail.com ইমেলে। দেখা হচ্ছে পরের ভিডিও। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।